সেদিনকে আমরা দেখলাম, আমি সেটা আমার শেয়ারও করেছি, যে আহ, রানী রাসমণি উদ্যানের সামনে দেখলাম প্যালেস্তাইনের পতাকা নিয়ে সব যাচ্ছে গাড়ি ভরে ভরে। তো এটা কি, এই রাজ্যটা কি প্যালেস্তাইন? রাজ্য সরকারের এগুলো চোখে পড়ছে না? এগুলো কি দেশদ্রোহিতা না? আমার রাজ্যের আভ্যন্তরীণ সমস্যা আছে, তার জন্য রাষ্ট্রপ্রধানরা আছে, তারা ডিসিশন নেবেন, তারা ঠিক করবে। কিন্তু যে জিনিসগুলো ওরা বুক ফুলিয়ে করছে, ওরা কি জানান দিতে চাইছে, এটা কি রাজ্যবাসী একবারও ভেবে দেখছে না? ওরা কি আমাদেরকে এবার মানে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আমাদেরকে ধমকি হুংকার দিচ্ছে যে ওরা কি করতে পারে, আর আমাদেরকে কি বোঝাতে চাইছে আমরা কতটা অসহায়? কারণ ওরা আমরা দেখেছি তো। কিন্তু এই তার সাথে রাজ্যবাসীকে এটাও বলে দেবো, এবার গোপাল মুখার্জি নেই, এবার গোপাল মুখার্জি কিন্তু আসবে না বাঁচাতে। এবার নিজেরা যদি গোপাল পাঁঠা নাও হও, নিজের পরিবারের জন্য এবার যদি হাতে তোমরা ঢাল তলোয়ার না তুলে নাও, তাহলে কিন্তু সমূহ বিপদ। আজকে ওরা প্যালেস্তাইনের পতাকা নিয়ে যে হুঙ্কারটা ওইখান থেকে দিল, এবং শুধু জনসাধারণকে না, আমরা এটাও দেখলাম তারা সিএমকেও ছাড়েনি, পিএমকেও অবধি ছাড়েনি। ওরা কি করতে চাইছে? কারণ আজকে এই এই যে সরকারটা, যে ডাহা ফেল সরকারটা, তাও মেনে নেওয়া যেত। শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, রেশন কেলেঙ্কারি সব কিছু মেনে নেওয়া যেত। কিন্তু আজকে এই সরকারটা অনুপ্রবেশ আর রোহিঙ্গাদের বাড়িয়ে দিয়ে সমগ্র ভারতবর্ষকে যে বিপদে ফেললো। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে সেফেস্ট করিডোর সব রকম জঙ্গি সংগঠনের, নিষিদ্ধ সংগঠনের। আজকে জানে এই রাজ্য থেকে যেখানে খুশি চলে যাওয়া যায়, এই রাজ্যে এসে যা খুশি করা যায়। কারণ এই রাজ্য শুধু নিজেদের তোষণ রাজনীতির জন্য সব মেনে নেবে, চুপচাপ থাকবে। আমরা তো আর মানতে পারছি না। আহ, আমি তোমার কথার সাথে সঙ্গত রেখে একটা প্রশ্ন করব। যে জনসমাবেশের কথা তুমি আলোচনা করলে এইমাত্র, যে রানী রাসমণি রোডে, সেখানে একটি ইসলামিক সংগঠন থেকে সেই জনসমাবেশ করা হয়েছিল, এবং প্যালেস্তাইনের পতাকার কথা যেটা তুমি উল্লেখ করলে, প্রসঙ্গে বলবো সেই সমাবেশ থেকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে যে ওয়াকাফ আইন সংশোধনী বিল পাশ হলে নরেন্দ্র মোদী, অমিত শাহ পার্লামেন্ট থেকে বেরোতে পারবে না। বলুন। এটা কত বড় অসাংবিধানিক কথা বলা হয়েছে! এটা কত বড় একটা দেশদ্রোহিতামূলক কথা বলা হয়েছে! আমাদের কি দেশটা ধর্মের ভিত্তিতে আলাদা হয়েছে? নাকি ওরা কি ভাবছে যে যেহেতু আমাদের এখানে এই সরকার আমাদেরকে এত তোষণ করছে, 30% কি এত মাথায় তুলে রেখেছে, তার জন্য 70% মাথা ঝুঁকিয়ে নিচ্ছে। তার এই 70% মাথা ঝোঁকানোর, তারা যে বলপূর্বক মাথা ঝোঁকাতে চাইছে এই সরকারের মদতে, এই 70%কে এইটা যেন না ভেবে নেয় যে এই 70% সবটাই টিএমসি চটি চাটা। এই 70%-এর মধ্যে কিছু পাগল, কিছু আমাদের মতো লোকজন আছে, যারা আমরাও কিন্তু ইটের বদলা পাটকেল দিয়ে দিতে জানি উত্তর। আজকে বারে বারে বলে এসছি না, চুপ থাকাটা, ওই ফাঁকা কলসিতে আওয়াজ বেশি হয়, ফাঁকা কলসি ঘ্যারঘ্যার ঘ্যারঘ্যার করে আওয়াজ বেশি করে। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল আনছেন, কি বলবেন? মুসলিমদের চাপে কি বিধানসভায় ওয়াকফ বিল? যদি এটা উনি করেন, তাহলে এবার এই রাজ্যের 70% মানুষ, সে আপনি যে পার্টি করে থাকুন না কেন, ইনক্লুডিং যারা টিএমসির কর্মীরা, তাদেরকেও বলছি, তোমরাও কিন্তু এবার নিজেদের অবস্থা, নিজের অবস্থান এবার কিন্তু ভেবে নিও। কারণ এই উনি যদি ওনার চাপে পড়ে এইটা করতে বাধ্য হয়, এরপর রাজ্য কোন দিকে যাবে? আর বাংলাদেশ নিয়ে হাহাকার করার, বাংলাদেশ নিয়ে রুদালি গাবার কিচ্ছু নেই। দুয়ারে বাংলাদেশ, দুয়ারে বাংলাদেশ এসে গেছে। আমরা তো তাও লড়ে নেব, আমরা তো তাও বুঝে নেব। তোমরা পারবে নিজেদের দলে থেকে, সেই দলের বিরোধিতা করতে? তোমরা পারবে না। অতএব তোমাদের মৃত্যু আসন্ন, তোমরা এটা জেনে রাখো, তোমরা মরতে চলেছো। আজকে আমি এটা কোনো পার্টি পলিটিক্সের কথা আজকে বলবোই না। আজকে আমি বিইং আ হিন্দু, কট্টর হিন্দু, আমি সেই হিন্দুত্ববাদী নিয়ে, আমি একজন হিন্দু হয়ে আমি এই কথাটা একজন মানে সত্য সনাতনী হয়ে আমি এই কথাটা বলছি। আজকে কোনো হিন্দু, যার একটা শরীরে হিন্দু রক্ত বইছে, আমার মনে হয় না সে হিন্দু এইগুলো জিনিসগুলো দেখে সে নিজেকে ঠিক রাখতে পারবে। এবং সত্যি যদি হিন্দুর রক্ত শরীরে বয়, তার রক্ত ফুটতে বাধ্য, যদি শরীরে রক্ত থেকে থাকে, নীল রং না বয়ে থাকে।
সে যে কোনো দল করতে পারে, দলটা তো নিজস্বতা, তার নিজস্ব স্বতন্ত্র ব্যাপার, কিন্তু তারপরেও তার পরিচয় কিন্তু তার ওই পদবি দিয়ে। সেই পদবীর মান, সেই পদবীর সম্মান যদি সে না রাখতে পারে, তার ওই পার্টি বৃথা, তার পার্টি বৃথা করা। সে গিয়ে আজকে আমাদেরকে যখন তুমি প্রশ্ন করো, আমরা প্রথমেই আমরা উত্তর দিই আমার নাম কি, আমার নামের মধ্যে, আমার পদবীর মধ্যে আমার পিতৃ পরিচয়, আমার সব কিছু থাকে। আমি প্রথমেই বলি না যে আমি অমুক পার্টি করি, আমি অমুক পার্টি বিলং করি। তাহলে কোথায় আসে? অনেককে আমি শুনেছি বড় বড় ডায়লগ মারতে, আমরা আগে ভারতীয়, আমরা আগে ইন্ডিয়ান। আরে যদি ভারতীয় ইন্ডিয়ান সেই রক্তই তোর শরীরে, ইন্ডিয়ানের রক্ত বয়ে থাকে, তাহলে সেই পরিচয়টা দে। আজকে আপা মোর এক সমস্যায়, এই অনুপ্রবেশকারী সমস্যায় সারা ভারতবর্ষে ভুগছে, এবং এই ভারতবর্ষকে এই অথই জলে, এই বিপদের মুখে ঠেলে দিয়েছে এই পশ্চিমবঙ্গ, এই সরকার। আজকে যে যার ভরসায় নেচেছিল না বাংলাদেশ, আমরা খুব দেখেছিলাম না, উড়িয়েছিল শেখ হাসিনার অন্তর্বাস। এবার তো আমরা বসে আছি যে এবার ইউনিসের জাঙ্গিয়া উড়বো দেখবো বলে, কারণ ওদের বোধহয় চতুর্থ না পঞ্চমতম আবার বোধহয় ওরা স্বাধীনতা ওরা নিতে উদ্যত হচ্ছে। এইবার যার ভরসায় বাংলাদেশ উড়েছিল সে তো টাটা বাই বাই করে চলে গেল। ডোনাল্ড ট্রাম্প তো পরিষ্কার পরিষ্কার প্রথম দিন প্রেস কনফারেন্সে উনি বলে দিয়েছেন মিডিয়ার সামনে এসে যে এইটা সব থেকে বড় ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে আমার দেশে, আমি প্রথম আগে এইটা নির্মূল করব, এই অনুপ্রবেশের এই ক্যান্সারটা আমি আগে নির্মূল করব। আপনারা বলছেন বাংলাদেশের এই পরিস্থিতি, মোহাম্মদ ইউনূস তিনি নিজে বলেছেন যে জাতির উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছেন 100 দিনের, তার যখন হলো, সম্পন্ন হলো তার শাসনকাল, কি বলবেন মোহাম্মদ ইউনূসের সুশাসনের 100 দিন কি অপশাসনের 100 দিন? আমি তো ওনার কাছে কোনো গঠনমূলক কোনো ওনার আজ অব্দি উক্তি শুনলাম না। ওনাকে কে দিয়েছে এই শান্তির নোবেলটা? তিনি বলছেন ওখানে হিন্দুরা সুরক্ষিত আছে, সব অতিরঞ্জিত ভারতবর্ষ। না, ওনাকে এই শান্তির নোবেলটা কে দিয়েছে? উনি 100 দিনের পরও ওনার মুখ থেকে তো কোনো গঠনমূলক জিনিস শুনলাম না। উনি দায়িত্বভার নেবার পরই মার কাটারি দাঙ্গা ছাড়া জুন জুলাই মাস দেখাচ্ছে উনি, এর বদলা নেওয়া হবে, হাসিনাকে আমাদের হাতে তুলে দিই। এই বাদ দিয়ে কোনো গঠনমূলক শিষ্টাচারমূলক কোনো জিনিস তো দেখলাম না। তাহলে যদি হিন্দুরা ওখানে সুরক্ষিতই থাকে, আজকে কি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কি সেই বেরিয়ারে ফেলা যায়? হিন্দু মুসলিমের সেই ইয়েতে ফেলা যায়? সেই প্রেক্ষাপটে আমাদের কবিগুরুর বিচার হবে? সেই কবিগুরুর মূর্তি যখন ওখানে ভাঙা হলো, একটা কেউ প্রতিবাদ করলো? তাহলে উনি কি কথা বলছেন? উনি নাকি শান্তির জন্য নোবেল পেয়েছেন। আমি তো মানে খুব দুশ্চিন্তা আছে, ওনাকে এই নোবেলটা কে দিয়েছে? নোবেল অবশ্য কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না, আমার অতটা জ্ঞান নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষে রোহিঙ্গাদের সাপ্লাই করছে, বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী। 100 বার আমি তো প্রথম দিন থেকে, আমি কেন, আমার মতো যে কটা মানে মানে শুভবুদ্ধি সম্পন্ন লোক আছে যারা চোখ খুলে দেখতে পাচ্ছে, আজকে আমাদের কলকাতার ডেমোগ্রাফি অবধি চেঞ্জ হয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গ তথা কলকাতার লোককেও বলবো, যদি এই পরিস্থিতি এসে থাকে, এবার কিন্তু তোমরাও সজাগ হও। তোমাদের পাড়ায় যে ফেরিওয়ালা ঘুরছে তাকে ডেকে জিজ্ঞেস করো তো। আমাদের একটা ছোটবেলা থেকে আমরা দেখতাম যে, আমরা একটা মুখ দেখতাম যে এই ফেরিওয়ালাটা টিন ভাঙা করে চাটাচ্ছে, এই ফেরিওয়ালাটা পুরোনো কাগজ বই খাতা নিতে আসছে, এই ফেরিওয়ালাটা নতুন জামা কাপড় নিতে আসছে। কই আজকে তো তাদের সেই মুখগুলো তো আমরা দেখছি না, সব নতুন নতুন মুখ দেখছি। এবং তাদেরকে ধরে দাঁড় করিয়ে জিজ্ঞেস করো, এ ভাই কোত্থেকে এসেছিস, নাম কি, আমতা আমতা করবে। সব ছদ্মবেশে আমাদের এখানে ঢুকে বসে আছে। আর হঠাৎ করে এখন নতুন স্টাইল শুরু হয়েছে, পাড়ায় পাড়ায় সবজির ঠেলা নিয়ে যাওয়া, পাড়ায় পাড়ায় ফলের ঠেলা নিয়ে যা। কেন ভাই? আমাদের তো বাড়ির সামনে এত বড় বড় বাজার, বাড়ির থেকে দুপা বেরোলেই আমাদের বাজার, আমাদের সবজি ঠেলায় করে, ফল ঠেলায় করে, আর মাছ নিয়ে আসার আমাদের দরকার নেই। আমাদের যথেষ্ট, আমরা পা গত নাড়িয়ে গিয়ে আমরা বাজার থেকে, বাঙালিরা ভালোবাসে বাজার করতে, আমাদের ছেলেরা বাজার করতে ভালোবাসে, ব্যাগ দুলিয়ে রোববার দিন একদম খুব সুন্দরভাবে আমাদের বাবা কাকা জ্যাঠারা, আমাদের হাজবেন্ডরা খুব সুন্দরভাবে বাজার করে, আমরা সেটাতেই অভ্যস্ত। আমাদেরকে ঠেলায় করে নিয়ে এসে আমাদের মুখের সামনে, এবং ওই ঠেলাদের ওই যে ঠেলাটা যে ঠেলে ঠেলে নিয়ে আসে, তাদেরকে জিজ্ঞেস করো তাদের পরিচয়, কেউ বলতে পারবে না, সব আমতা আমতা করছে। এবার 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 যদি তোমরা সজাগ না হও কলকাতাবাসী, কারণ এগুলো ঠেলায় করে ঘুরে ঘুরে না রেকি করা হচ্ছে। আমি ওপেন বলছি, কোথাও এসব খবর পাবে না, কেউ বলবে না এত স্পষ্ট কথা, এত স্পষ্টভাবে কেউ বলবে না।
পাড়ার থেকে তারাও অচেনা মুখ দেখলেই সেখানে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে জিজ্ঞেস করো কে, কোথা থেকে এসছো। পাড়া থেকে জাস্ট তাড়িয়ে দাও এদেরকে, পাড়ার লোকেরা সংঘবদ্ধ হও, নয়তো কিন্তু আমাদের মানে শিরে সংক্রান্তি আমাদের সমূহ বিপদ লেখা আছে। কারণ ওরা যেভাবে যেভাবে যে জিনিসটা রাজ্য সরকার আজকে অদেখা করে দিচ্ছে, সবকিছু জানা জেনে সত্ত্বেও কসবা কত দূর। চলো তোমরা বলবে বেলডাঙ্গা অনেক দূর, কসবাটা কত দূর? কসবায় আমরা কি দেখলাম? আর কি সুন্দরভাবে এসে সব ভোটার আইডি কার্ড, আধার কার্ড, আরে আমার তোমার একটা কারেকশন করতে একটা বানানের ভুল হয়ে গেল, একটা স্পেলিং মিস্টেক হয়ে গেলে জুতো শুকতলা খসে যাচ্ছে, আর এরা এসে টপার টপ আধার কার্ড, ভোটার কার্ড, সব প্যান কার্ড সব তৈরি করে নিচ্ছে। কি করে হয়, কি করে হয় আমরা জানি না। কারণ এই টিএমসির নেতা মন্ত্রীরাই তো মাইকে চিৎকার করে করে বলেছে না, ও মুগ্ধা এটা তোমার কাজ দেখে নিও, একজনও যাতে কেউ খালি না থাকে, সবাই যেন ঠিকঠাক ভোটার কার্ড আর আধার কার্ড যেন পেয়ে যায়। এরা এত মানে কোন পর্যায়ে নেমে গেছে আজকে এরা, সামান্য ভোট ব্যাংকের জন্য এরা আততায়ীদের, এরা জঙ্গিদের নিজের মানে জঙ্গি আততায়ীকে অব্দি কম্প্রোমাইজ করছে। আরে জঙ্গি আততায়ী তো কারুর হয় না, আজকে তোর খাবে, তোর থেকে সুবিধা নেবে, ঘুরিয়ে তোকেই মারবে। আজকে এইটুকু অব্দি এরা বুঝতে পারছে না। আর দিদি তথাগত রায়ের মতে শুভেন্দু অধিকারী যোগ্যতম রাজ্য সভাপতি, কি বলবেন? উনি অনেক বরিষ্ঠ নেতা, ওনার কথার ওপর কথা বলা তো আমাকে মানায় না। উনি যদি এটা বলেও থাকেন নিশ্চয় কিন্তু ভেবেচিন্তে উনি কিছু বলেছেন। আমার কাছে সবাই ভালো। প্রথম দিন দিলীপ দা কিন্তু বেলডাঙ্গা গেটে যেতে গেছিল, দিলীপ দাকেও আটকানো হয়েছে। তো আমাদের কাছে সব নেতাই আমাদের কাছে যোগ্য। হ্যাঁ, বিরোধী দলনেতা হিসাবে উনি যেইভাবে লাফিয়ে ঝাঁপিয়ে সব জায়গায় আসমুদ্র হিমাচল উত্তর থেকে দক্ষিণ উনি যেভাবে লাফাচ্ছেন, উনি যেভাবে মানে ফাইটটা দিচ্ছেন, সেই ফাইটটা দেখে হয়তো উনি বলেছেন। এবং অনেকের মনে আশা আকাঙ্ক্ষাও সেটা হলে সত্যি ভালো হয়। কারণ আমাদের এখন বর্তমান যিনি সভাপতি আছেন তিনি একটা আরো বড় দায়িত্বে, কেন্দ্রীয় নেতৃত্বের পদে উনি অবতীর্ণ হয়েছেন, অনেক বড় দায়িত্ব পেয়েছেন, ওনার পক্ষে সম্ভব না। তো সেই হিসাবে সামগ্রিক চিন্তা ভাবনা করে উনি এত বড় বরিষ্ঠ নেতা, উনি নিশ্চয় যেটা বলেছেন কিছু ভেবে বলেছেন। এবং হলে খারাপ তো কিছু হয় না, ভালোই তো হবে। কারণ আমি মনে করি অনেক কর্মীরা আছে যারা আরো মানে অনেক জোশ পেয়ে যাবে। শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি, একদম একদম। বিরোধী দলগুলির সংসদদের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ মুসলিম সংগঠনগুলি। বিরোধী দলগুলির সংসদ একাধিক ওয়াকফ সংশোধনী বিল 2024 নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক থেকে বেরিয়ে এসেছে। তাদের এই ভূমিকায় খুশি নয় মুসলিম সংগঠনগুলো। না, ওরা কিসে খুশি হবে? আর ওদের খুশি করার জন্য কি এই রাজ্যটা, এই দেশটার কি ইসলামিক কান্ট্রি করে দেবো আমরা? ওরা তো সব রকম, তাহলে ছেড়ে দিক না, সব রকম ভাতা, সব রকম সুবিধা ওরাই তো ভোগ করছে। সে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা হোক, কই কেন্দ্র প্রকল্প যখন দেওয়া হচ্ছে তখন তো বেছে বেছে আবাস দেওয়া হচ্ছে না, তখন বেছে বেছে তো যখন ত্রাণ যাচ্ছে তখন তো বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে। তাহলে কোন মুখে হাত পেতে নিচ্ছিস তোরা নির্লজ্জ বেহায়াগুলো? আবার আমাদের খাচ্ছিস, আমাদেরই পড়ছিস, আমাদের থালাতেই ফুটো করছিস। তাহলে ছেড়ে দে, সবকিছু ছেড়ে দিয়ে কথা বল, আর চলে যা না। তোদের যেখানে তোদের দরদি লোকজন আছে সেখানে যাচ্ছিস না কেন? সব এখানে মুখ তুলে এখানে ঢুকছিস কেন? তোদের যেখানে, আরে ভাই তোরা যাকে আব্বাজান বলিস সেই দুবাই, হ্যাঁ তোদেরকে মানে না। ইন্ডিয়ান মুসলিমদেরকে তো তারা মানেই না। ওরা সব থেকে আমরা মানে বর্ধিষ্ণু মুসলিম তো আমরা ওদেরকেই মানি, ইউএই মানুষজনকে। তো তারা তো এখানকার মুসলিমদেরকে তারা সবাই এখানে কনভার্টেড, সব এখানে হিন্দু থেকে মুসলিমে কনভার্ট হয়েছে, তারাই তো মানে না। এরা তো সেই মানে নিজেরা গায়ে মানে না, আপনি মোড়ল করে যায়। লজ্জা করে না? দুদিন আগেই তো ওখান থেকে খেদিয়ে পাঠিয়েছিল না বাংলাদেশি আর পাকিস্তানিদের, সব ওখানে যেত টুরিস্ট ভিসা নিয়ে আর ভিক্ষা করা শুরু করতো। কোনো লজ্জা আছে এদের? আমরা তো ধর্তব্যের মধ্যেই ধরি না বাংলাদেশকে। বাংলাদেশ তো আমরা এখনো অবধি খুব না নাটক করেছিল, ফেসবুকে সোশ্যাল মিডিয়া খুব লাফিয়েছিল না যে ভারতীয় পণ্য বয়কট। আরে না খেতে পেয়ে মরবি, আমাদের কিচ্ছু যা আসে না, আমরা ভাবি না তোদেরকে নিয়ে। তোরা একটা পিস অফ শিট, তোদেরকে নিয়ে আমরা মানে বিন্দু মাত্র আমরা বদার করি না, ভাবি না। তোরা যে একটা ম্যাপে আছিস, তোদের যে কোনো অস্তিত্ব আছে, আমরা বিন্দু মাত্র সেটা নিয়ে বদার করি না।
তোরাই উঠে উঠে লাফিয়ে লাফিয়ে তোরাই আসিস আমাদের দেশে, তোদের একটা ডাক্তারও নেই, তোরা ওই ডাক্তার দেখাতেও এখানে তোদের আসতে হয়। তাহলে তোদেরকে আমরা কোনো ধর্তব্যের মধ্যেই ধরি না। এখন মানে আদানি তো 50% কমিয়ে দিয়েছে, এবার যদি বেশি মানে বাতেলা মারতে আসিস পুরো ইলেকট্রিকটাও যাবে, তখন ইন্টারনেটও থাকবে না, সেখানে কিছু করে লাফালাফি নাচানাচিও করতে পারবি না, তখন সব তোদের যাবে। আগে আমাদের ইলেকট্রিক বিলটা মেটা, তারপর বড় বড় কথা বলবি। এখনো তো চাল না গেলে গলা দিয়ে খাবার নামবে না, আবার ওরা কথা বলছে। তোদের তো আধা বাংলাদেশ মানে আমাদের সরকারের নির্বুদ্ধিতা, ব্যর্থতা, মানে একটা ওয়ার্থলেস সরকার, সেই জন্য তোদের আধা বাংলাদেশের লোকজন এখানে এসে বসে আছে। জানা নিয়ে জানা তোদের বাংলাদেশ এখান থেকে নিয়ে চলে জানা। এত যখন ভারত বিদ্বেষী আসিস কেন মুখ তুলে, এখানে তোদের লজ্জা করে না? বাংলাদেশের উপদেষ্টা তিনি বলছেন বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভারত যেন নাক না গলায়। 100 বার গলাবো। পৃথিবীতে যেখানে হিন্দুরা আছে সেখানে ভারতবর্ষ নাক গলাবে, কারণ সব হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দুরা যেখানে থাকবে আমরা সেই প্রত্যেকটা জায়গার হিন্দুদের জন্য আমরা চিন্তিত, এবং প্রত্যেকটা হিন্দু সংগঠনকেও বলবো আপনারা এক হন, আপনারাও দ্বিধা বিভক্ত হবেন না। হতে পারে আমাদের তো এতগুলো হিন্দু সংগঠন, আপনারা এক হয়ে গেলে না আজকে কেউ কোনো জায়গায় টিকবে না, ধোপে টিকবে না। অতএব আমার রাজ্যবাসীকে, আমার খুব বেশি হলে আমার ইয়ত্তা আমার রাজ্যবাসী অব্দি, আমার কলকাতাবাসী অব্দি, আমার কলকাতাবাসীকে আমরা সেদিনকে দেখেছিলাম যেভাবে একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে বেলডাঙায় এই ভয়াবহ ঘটনাটা ছড়ানো হয়েছে। আজকে হবে, আজকে যদি একটা কোনো হিন্দু সেই জায়গায় একটা আর্তনাদ করে, আমরা যাব এক হব সেই জায়গায়? কেন আমরা হচ্ছি না? আমার তো প্রশ্ন এখানে যে কেন আমরা হচ্ছি না। এই জিনিসটাই তো সুযোগ ওরা নিচ্ছে, একটা সামান্য হোয়াটসঅ্যাপ মেসেজ চালিয়ে। আর সেই লোকটা কি ধরা হয়েছে? তোমাদের মাধ্যমে আমার সরকারকে প্রশ্ন, সেই লোকটাকে, যেই লোকটা এই আগুন ছড়ালো, এই এত কিছু দাঙ্গা হাঙ্গামা লাগালো, সেই লোকটাকে কি ধরা হয়েছে? আমরা সেই লোকটাকে ধরা দেখতে চাই, তাকে প্রকাশ্যে আনা হোক। আর যে ছেলেটা এই নোংরা কাজটা করেছে, মুসলিম সমাজের কাছেও আমার দাবি, তোমরা যদি সত্যি কথা তোমাদের ভগবানকে ভালোবেসে থাকো, তাহলে এই নোংরামিটা তো সেই করেছে, তাকে তোমরা শাস্তি দাও। তবেই না বুঝবো যে তোমরাও শুভবুদ্ধি সম্পন্ন সুশীল মুসলিম সমাজ। আরে আমরা তো এতদিন সব কিছু দেখালাম, আমাদের উজাড় করে তোমাদেরকে দিলাম, বাবার বেলায় তো তখন খালি হাত। তাহলে কাকে বলবো ভালো? যদি তোমরা সত্যি ভালো হয়ে থাকো, পড়াশোনা শিখছো, তোমরাও আজকে শিক্ষিত হয়েছো, তোমরা এসে আজকে রাস্তায় নেমে দাঁড়িয়ে এই প্রতিবাদটা করো, আজকে তবেই কিন্তু যথার্থ হবে যে হিন্দু মুসলিম ভাই ভাই। না তো সবসময় কিন্তু ওর ভাইয়ের পরিচয়টা আমরাই দিই, ভাই পরিচয়টা কিন্তু এতদিন আমরাই দিয়ে এসছি, আমরাই দিয়ে যাচ্ছি, আর তার মাসুলও আমরা গুনছি, আমরা কিন্তু ফিরতা পাই না। এইবার পাবার সময় এসছে, এইবার তোমাদেরকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ সত্যি তোমাদের মুখ একটাই, তোমাদের মুখের ওপর কোনো মুখোশ নেই। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, কল্যাণ মদন নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ির পেছনে অঙ্ক হচ্ছে দুজনেরই বয়স হয়েছে, দুজনেরই ভীমরতি ধরেছে, দুজনেরই বাত মাথায় চড়ে গেছে, বাতক্রিয়া, এটাই হচ্ছে সমস্যা। আর কে কোন টাইমে বলছে সেটা দেখে নিতে হবে, যে সকালবেলা বলছে কি রাত্রি 8টার পর বলছে, এই ব্যাপারটা দেখে নিয়ে আমাদেরকে এগোতে হবে। সকালবেলা যদি বলে তখন আমরা উত্তর দেবো, রাত্রি 8টার পর বললে ওইটা উত্তর দেবার কোনো দরকার নেই। ভালোই হয়েছে, এত কিছু টেনশনের মধ্যে না এই এন্টারটেনমেন্টটা ভালো লাগে আমাদের। থাক না, চলুক না এইভাবে। আরে আমাদেরকে তো একটু প্রাণ খুলে হাসতে হবে, একটু হাসি না আমরা এইভাবেই।